আসসালামু আলাইকুম। শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই অপ্রত্যাশিত এই বৈশ্বিক করোনা পরিস্থিতিতে তোমরা সকলেই ভালো আছো। আমিও পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানে ভালোই আছি। লাইভে যারা আছে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সাথে অভিনন্দন জানাচ্ছি ত্রিশাল অনলাইন স্কুলের যারা এই মহতী উদ্যোগটি নিয়েছেন তাদের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইকবাল বাহার স্যারকে অভিনন্দন জানাচ্ছি আমাকে এই লাইভে ক্লাস নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা লাইভে আছেন সবাইকে আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। আমার আজকের উপস্থাপনের বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্ব। তো চলো বন্ধুরা আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকে আমার উপস্থাপনের বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্ব। প্রথমে আমরা চলো জেনে নেই ধ্বনি কী। ধ্বনি হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক আওয়াজকেই ধ্বনি বলে। এখন প্রশ্ন হচ্ছে বাকযন্ত্র কী? বাকযন্ত্র হচ্ছে বাক শব্দটির অর্থ হচ্ছে কথা, আর যন্ত্র হচ্ছে উপকরণ। অতএব কথা বলার জন্য যে সহায়ক উপকরণগুলোর প্রয়োজন হয় সেগুলি হচ্ছে বাকযন্ত্র। বাকযন্ত্রগুলোর নাম আমি বলে দিচ্ছি। প্রথমে আমরা কথা বলার জন্যে ফুসফুসে বাতাস ভর্তি করতে হয় এবং এই বাতাস বাকযন্ত্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে একটি ধ্বনি সৃষ্টি করে, সাউন্ড সৃষ্টি করে। যেমন ফুসফুস, কণ্ঠনালী, জিহ্বা, ওষ্ঠ, দন্ত, নাসিক্য এগুলো হচ্ছে বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক আওয়াজকেই ধ্বনি বলে। এখন ধ্বনি কয় প্রকার তোমরা নিশ্চয় জানো। ধ্বনি হচ্ছে দুই প্রকার। ধ্বনি হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে স্বরধ্বনি, আরেক ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। এখন আমরা স্বরধ্বনি কাকে বলে আমরা জেনে নেব। স্বরধ্বনি কাকে বলে? ফুসফুস থেকে আগত বাতাস বাকযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকেই স্বরধ্বনি বলা হয়। আমি আবার বলছি, ফুসফুস থেকে আগত বাতাস বাকযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় সেগুলি হচ্ছে স্বরধ্বনি। আমরা বোর্ডে লক্ষ্য করবে স্বরবর্ণ লিখে রেখেছি। এই স্বরবর্ণগুলো থেকে আমরা কিভাবে স্বরধ্বনি বের করব? স্বরবর্ণ হচ্ছে স্বরধ্বনির সাংকেতিক চিহ্ন, সেটাই হচ্ছে স্বরধ্বনি। এখন এই স্বরধ্বনি থেকে আমরা স্বরবর্ণ থেকে কিভাবে স্বরধ্বনি বের করব আমরা সেটা তোমাদের শিখিয়ে দিব। কখনোই এটা মুখস্থ করবে না, মনে রাখবে ধ্বনি স্পষ্ট উচ্চারণ যদি না হয় তাহলে তোমার ভাষাতাত্ত্বিক উচ্চারণ, ভাষা কখনো স্পষ্ট সুন্দর উচ্চারণ হতে পারে না। আমরা জানি যে 7টি মৌলিক ধ্বনি রয়েছে, বর্ণ রয়েছে 11টি। কেন এগুলো ধ্বনি হতে পারেনি আমি সেই ব্যাখ্যা দিচ্ছি। ধ্বনি হওয়ার জন্যে প্রথমে স্বরধ্বনি হওয়ার জন্যে যে যোগ্যতাটা প্রয়োজন সেটা হচ্ছে এটা কখনো দ্বিত্ব উচ্চারিত হবে না।
এবং এটা কখনো দীর্ঘ উচ্চারণ হবে না। এই দুইটি শর্ত যদি পূরণ করতে পারে তাহলে সেটি হবে স্বরধ্বনি। দেখো স্বরে অ এটি কিন্তু একক, অতএব আমরা এটি ধ্বনি হিসেবে চিহ্নিত করতে পারি। স্বরে আ এটিও কিন্তু একক, এর মধ্যে কখনো কোনো দীর্ঘ নেই, দ্বিত্ব নেই, এটিও হচ্ছে ধ্বনি। হ্রস্বই এটিও হচ্ছে একটি ধ্বনি। দীর্ঘই, এখানে দীর্ঘ স্বর, এই দীর্ঘ স্বর যদি থাকে তাহলে কখনো এটি স্বরধ্বনি হতে পারবে না। এটি একক স্বর, অতএব এটি স্বরধ্বনি। এইটিও দীর্ঘ স্বর, অতএব এটি কখনো স্বরধ্বনি হতে পারে না। রি, র যুগ রস্যই, এটি দ্বিত্ব রয়েছে, এটিও কিন্তু স্বরধ্বনি হতে পারবে না। ওই, এইখানেও দ্বিত্ব রয়েছে, ও যোগ রস্যই, এটিও স্বরধ্বনি হতে পারবে না। তাহলে আমরা দেখো যেগুলো স্বরধ্বনি হতে পারবে না সেগুলো মুছে ফেলি। ও, উ যোগ রস্য, এটিও কিন্তু দ্বিত্ব রয়েছে, অতএব এটিও স্বরধ্বনি হতে পারবে না। রি স্বরধ্বনি হতে পারবে না। এই হচ্ছে আমাদের 6টি স্বরধ্বনি, স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, হ্রস্ব এ, ও। আরেকটি স্বরধ্বনি রয়েছে এ। এই মোট 7টি স্বরধ্বনি। আমি একটি পোস্টারের মাধ্যমে এই স্বরধ্বনির উচ্চারণ কোথা থেকে কিভাবে করবে সেটি দেখিয়ে দিচ্ছি। বাংলা স্বরধ্বনিগুলোর আমরা যে 7টি স্বরধ্বনি পেয়েছি সেই 7টি স্বরধ্বনির উচ্চারণ কোথা থেকে হচ্ছে তোমরা একটু খেয়াল করো। প্রথম হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ, এটা হচ্ছে খুব উপরে উচ্চারিত হয়। উচ্চ মধ্য এ উ একটু নিচে উচ্চারিত হয়। নিম্ন এ একেবারে নিচে উচ্চারিত হচ্ছে। একেবারে যে নিচে সেটা হচ্ছে স্বরে আ। স্বরে আ আমি যখন হ্রস্ব ই বলবো, দীর্ঘ ই, তখন কিন্তু এটি অনেক উপরে চলে যাবে। স্কেল, এটাকে বলা হয় স্কেল অনুযায়ী এই স্বরদ বর্ণের উচ্চারণগুলো। আশা করি তোমরা এটা দেখবে। সম্মুখ ওষ্ঠাধর প্রসূত, এটা হচ্ছে সামনের ঠোঁট দিয়ে, এই ধ্বনিগুলো সামনের ঠোঁট দিয়ে উচ্চারিত হয়ে থাকে। কেন্দ্রীয় ওষ্ঠাধর বিকৃত আ, আ স্বরে আ একেবারে নিচে চলে যাবে। পশ্চাৎ ওষ্ঠাধর বা গোলাকৃতি মুখ, তোমার এই ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখটা একেবারে গোল আকৃতি ধারণ করবে। উ রসু উ স্বরে অ এরকম গোল প্রসূত হবে। তোমরা এটি যখন উচ্চারণ করবে অবশ্যই সেদিকে খেয়াল রাখবে। এখন আমি বন্ধুরা এই স্বরধ্বনির 2টি রূপ রয়েছে। একটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ, আরেকটি হচ্ছে পূর্ণরূপ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, আর ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। এই স্বরবর্ণের যে স্বরধ্বনিগুলো রয়েছে, এই 7টি স্বরধ্বনি তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। দেখবে স্বরধ্বনি উচ্চারণ দ্বিত্ব হচ্ছে কিনা, দীর্ঘ হচ্ছে কিনা। যদি দীর্ঘ হয়, দ্বিত্ব হয়, এটা কখনো স্বরধ্বনি হতে পারে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্বরধ্বনি সম্পর্কে কিছুটা জানতে পেরেছি। এখন আমরা ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে একটু আলোচনা করব। আমার একটি চার্ট আছে, এই চার্টের মধ্যে আমরা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ সম্পর্কে জেনে নেব।
স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনির উচ্চারণ। এই চারটি তোমরা ইচ্ছে করলে খাতায় লিখে নিতে পারো। এই চারটির মধ্য থেকে আমরা এই ধ্বনিতত্ত্বের, ব্যঞ্জন ধ্বনিতত্ত্বের প্রায় সব বিষয়টাই চলে আসছে। একটু বোঝার চেষ্টা করবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। উচ্চারণের স্থান, এই ধ্বনিগুলো কোথা থেকে উচ্চারিত হবে? এক, কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। এই অনুযায়ী 5টি বর্গে ভাগ করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, বর্গ কাকে বলে? ক, খ, গ, ঘ, ঙ। এটি একটি বর্গ। এই বর্গটির নাম হচ্ছে ক বর্গ। এটি একটি বর্গ, এটার নাম হচ্ছে চ বর্গ। এটি একটি বর্গ, এটির নাম হচ্ছে ট বর্গ, ত বর্গ, প বর্গ। অতএব এখানে 5টি বর্গ রয়েছে। এই 5টি বর্গে মোট 25টি ধ্বনি রয়েছে। এই 25টি ধ্বনিকে ক থেকে ম পর্যন্ত ধ্বনিকে বলা হয় স্পৃষ্ট ধ্বনি। এখন স্পৃষ্ট ধ্বনি বা স্পর্শ ধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণ করতে কিছুটা দম বন্ধ করতে হয়, স্পর্শ করতে হয়। যেমন ক, একটু থেমে দম নিয়ে উচ্চারণ করতে হয়। খ, একটু দম নিতে হয়, অল্প একটু সময়। এই প্রত্যেকটা ধ্বনি উচ্চারণ করার সময় একটু দম নিয়ে কথা বলতে হয়। এই জন্য এই ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয় স্পৃষ্ট ধ্বনি বা স্পর্শ ধ্বনি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো অঘোষ ধ্বনি এবং ঘোষ ধ্বনি। অল্পপ্রাণ, মহাপ্রাণ, অল্পপ্রাণ, মহাপ্রাণ। তোমরা একটি জিনিস খেয়াল করবে, তোমরা সবসময় এটি মুখস্থ করে থাকো। আসলে এটি মুখস্থের বিষয় নয়, এটি হচ্ছে একটি বোঝার বিষয়। ক, খ, ক, খ। অল্প শব্দের অর্থ হচ্ছে কম, আর প্রাণ কথাটির অর্থ হচ্ছে বায়ু, বাতাস। অল্প প্রাণ যে ধ্বনি উচ্চারণ করতে কম বা অল্প বাতাসের প্রয়োজন হবে, সেটি হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। যেমন ক। দ্বিতীয়টি হচ্ছে খ। তোমরা এক টুকরো কাগজ হাতে নিতে পারো এই ধ্বনিটি পরীক্ষা করার জন্যে। তুমি খেয়াল করবে, আমি তোমাদের পরীক্ষাটা দেখাচ্ছি। ক, খ। দেখবে দ্বিতীয় ধ্বনিটি উচ্চারণ করার সময় এই কাগজের টুকরোটি কেঁপে উঠবে। যেমন ক, খ, গ, ঘ। তোমার হাতের কাগজের টুকরোটি যদি কেঁপে ওঠে তাহলে বুঝবে তোমার মহাপ্রাণ ধ্বনি। আর যদি কম্পন কম হয় সেটি হবে অল্প প্রাণ ধ্বনি। অল্প শব্দের অর্থ হচ্ছে কম, আর প্রাণ শব্দের অর্থ হচ্ছে বায়ু। যে ধ্বনি উচ্চারণ করতে বাতাসের প্রভাব কম হবে সেটি হচ্ছে অল্প প্রাণ, আর যে ধ্বনি উচ্চারণ করার সময় বাতাস বেশি প্রয়োজন হবে সেটি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তাহলে আমরা বর্গের 5টি ধ্বনি এখানে দেখতে পাচ্ছি, ক, খ, ঘ, ঘ, অ। এটি যখন আমরা উচ্চারণ করব তখন খেয়াল রাখব বাতাস বা বায়ুটা যেন কম হয়। ক, খ, গ, ঘ। বর্গের পঞ্চম বর্ণটি খেয়াল করবে, আমি এখানে লিখে রেখেছি। এই বর্গের পঞ্চম 5টি বর্ণ সবসময় নাসিক্য হবে। নাসিক্য মানে আমি বর্ণটা নাক দিয়ে উচ্চারণ করব। যেমন এখানে দেখো ও, ইয়, মূর্ধন্য ণ, দন্তন্য এবং ম। এই বর্গের পঞ্চম বর্ণ আমরা যখন উচ্চারণ করব তখন বাতাস চাপ নাকে প্রয়োগ করতে হবে। যেমন ও, একটু নাকে প্রেসার দিতে হবে। এই জন্য এই ধ্বনিটাকে বলা হয় নাসিক্য ধ্বনি। তাহলে আমরা এই 5টি বর্গের পঞ্চম বর্ণ বা শেষ বর্ণকে আমরা বলবো
নাসিক্য ধ্বনি, নাকে চাপ দিয়ে যে ধ্বনি উচ্চারণ করতে হয় সেটি হচ্ছে নাসিক্য ধ্বনি। তো শিক্ষার্থী বন্ধুরা, অল্প প্রাণ মহাপ্রাণ তোমরা মুখস্থ করে থাকো। বর্গের প্রথম বর্ণ হচ্ছে অল্প প্রাণ, দ্বিতীয় বর্ণ মহাপ্রাণ, তৃতীয় বর্ণ অল্প প্রাণ, চতুর্থ বর্ণ মহাপ্রাণ। এরকম মুখস্থ না করে আমি যে পদ্ধতিটি দেখিয়েছি সেটি খেয়াল করবে, তাহলেই তোমাদের অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি নিয়ে আর কখনো কোনো সমস্যায় পড়বে না। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা অঘোষ ধ্বনি এবং ঘোষ ধ্বনি কি আমরা এটা জানার চেষ্টা করব। অঘোষ, দেখো অ শব্দটি জড়িত রয়েছে। তোমরা নিশ্চয়ই মোবাইল ফোন ভাইব্রেট করে থাকো, বা ভাইব্রেশন হওয়ার পর একটু কম্পন সৃষ্টি হয়। এই কম্পন যদি এই ধ্বনিগুলো, যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় কম্পন সৃষ্টি হবে না, স্পন্দিত হবে না, সেগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। যেমন দেখো, তোমরা বুকে সবাই হাত দাও, এখানে হাত দিয়ে ক খ, দেখো এখানে কিন্তু কোনো ভাইব্রেট হচ্ছে না, অতএব কম্পিত হচ্ছে না। যখন এখানে হাত দিয়ে উচ্চারণ করবে ঘ ঘ, দেখো এখানে কিন্তু এক প্রকার কম্পন সৃষ্টি হচ্ছে, ফলে এটি হচ্ছে ঘোষ ধ্বনি। তাহলে তোমাদের খুব অল্প সময়ে বোঝার একটি টেকনিক হচ্ছে অঘোষ ধ্বনি হচ্ছে, তোমরা মুখস্থ করে থাকো, কখনো মুখস্থ করবে না যে বর্গের প্রথম দ্বিতীয় হচ্ছে অঘোষ ধ্বনি, তৃতীয় চতুর্থ ধ্বনি হচ্ছে ঘোষ ধ্বনি, এরকম কখনোই করবে না। উচ্চারণ করবে যদি ভাইব্রেট হয়, কম্পন হয়, স্পন্দিত হয়, তখন বুঝবে ধ্বনিটি হচ্ছে অঘোষ ধ্বনি। আর যদি কম কম্পন হয় তাহলে বুঝবে ঘোষ ধ্বনি। তাহলে আমরা কয়টি ঘোষ ধ্বনি পেয়েছি? 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টি হচ্ছে অঘোষ ধ্বনি। এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের কম্পন কম হবে। যেমন ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, ঠ, ফ। এখানে কিন্তু একটি জিনিস খেয়াল করবে, আমি যখন ক বলেছি বাতাস কম অনুভূত হয়েছে, খ বলেছি একটু বাতাস বেশি অনুভূত হয়েছে, কোনো প্রকার কম্পন সৃষ্টি হয়নি, ফলে এই ধ্বনিগুলো হচ্ছে অঘোষ ধ্বনি, অল্প প্রাণ মহাপ্রাণ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। বর্গের পঞ্চম যে ধ্বনিটি সেটি আমি বলেছি, এটি সবসময় নাক দিয়ে উচ্চারণ করবে, সেটি হচ্ছে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। এখন আরেকটি বিষয়, সেটি হচ্ছে উচ্চারণের স্থান। আমি এই ধ্বনিগুলো কোথায়, কখন, কিভাবে উচ্চারণ করব? উচ্চারণ শিক্ষার্থী বন্ধুরা, আমরা কণ্ঠ দিয়ে সুর সৃষ্টি করি, ঠিক আছে, গান গাই, কবিতা আবৃত্তি করি, নাটক করে থাকি, কথা বলে থাকি, এখানে কিন্তু একটি সুর রয়েছে। দেখো কণ্ঠ, এই ধ্বনিগুলো হচ্ছে কণ্ঠধ্বনি। ক, খ, ঘ, ঘ, ঙ, এই 5টি ধ্বনি উচ্চারণ করার সময় আমরা কণ্ঠের ব্যবহার করেছি। ক, খ, গ, ঘ, অ, এই কণ্ঠের ব্যবহারের ফলে এই ধ্বনিটির নাম হয়েছে, এই 5টি ধ্বনি হয়েছে কণ্ঠধ্বনি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। তাহলে কণ্ঠধ্বনি কাকে বলে? যে ধ্বনিটা আমরা সুরের মাধ্যমে, কণ্ঠের মাধ্যমে উচ্চারণ করব, সেই ধ্বনিটাকে বলা হয় কণ্ঠধ্বনি। ক, খ, ঘ, ঘ, অ, এই 5টি ধ্বনি হচ্ছে কণ্ঠধ্বনি। তারপর তালব্য ধ্বনি, এটি তালু থেকে উচ্চারিত হয়। যেমন চ, দেখো আমার সাথে সাথে তোমরা একটু প্র্যাকটিস করো। চ, তোমার জিহ্বাটা একেবারে তালুতে গিয়ে স্পর্শ করছে। চ, ছ, বর্গীয় ঝ,
ঝ ইয়। এই জিহ্বা তালুতে স্পর্শ করে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেই ধ্বনিকে বলা হয় তালব্য ধ্বনি। যেমন চ, ছ, বর্গীয় ঝ, ঝ, ইয়। শব্দটা কিন্তু নিয় নয়, ইয়। চ, ছ, বর্গীয় ঝ, ঝ, ইয়। এই ধ্বনিটা হচ্ছে এই চ, ছ, বর্গীয় ঝ, ঝ, ইয়। এই 5টি ধ্বনি উচ্চারণ করতে গিয়ে আমরা তালুর ব্যবহার করেছি। ফলে এই ধ্বনিগুলোর নাম হয়েছে তালব্য ধ্বনি। এটি হচ্ছে চ বর্গীয় বর্ণ। বর্গের প্রথম অক্ষরের নাম অনুযায়ী বর্গের নাম হয়ে থাকে। তাহলে চ বর্গীয় ধ্বনিতে কয়টি বর্ণ রয়েছে? চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। এই 5টি ধ্বনি হচ্ছে তালব্য ধ্বনি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। তৃতীয়, মূর্ধা। যেমন ট, জিহ্বার অগ্রভাগ তালুর শক্ত খাঁজ কাটা একটা অংশে গিয়ে টোকা দিয়ে উচ্চারিত হয়। যেমন ট একটু শক্ত, ঠ, ঢ, ঢ, মূর্ধন্য ন। ট দেখো টোকা দিচ্ছে, ট, ঠ, ঢ, ঢ, মূর্ধন্য ন। এই জন্য এই ধ্বনিগুলোর মূর্ধা ধ্বনি। তাহলে আমরা এখানে খেয়াল রাখব, অঘোষ ধ্বনি যেন ট, ঠ, অল্পপ্রাণ ট, মহাপ্রাণ ঠ। ট, ঠ বাতাস কম বেশি হচ্ছে। ঢ, ঢ প্রথম অল্পপ্রাণ, দ্বিতীয়টা মহাপ্রাণ। বাতাস বা প্রাণ, যে এখানে যে প্রাণ শব্দটা লিখেছি এটা তোমরা মনে রাখবে, এটা হচ্ছে বাতাস। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। এটি হচ্ছে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। নাসিক্য ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করবে সবসময় নাকে বাতাস দিয়ে। চতুর্থ, দন্ত ধ্বনি। দন্ত শব্দের অর্থ হচ্ছে দাঁত। যে ধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বা দাঁতে স্পর্শ করবে, দাঁতকে স্পর্শ করবে, সেই ধ্বনিকে বলা হয় দন্ত ধ্বনি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, দন্ত ধ্বনি কোনগুলো? ত, থ, দ, ধ, দন্ত ন। এই ধ্বনিগুলো উচ্চারণ করতে দাঁতের প্রয়োজন হয়। দাঁতের স্পর্শে, দন্তের স্পর্শ ছাড়া এই ধ্বনি কখনো উচ্চারিত হতে পারবে না। এই জন্য এই ধ্বনিগুলো বলা হয় দন্ত ধ্বনি। ত, থ, দ, ধ, দন্ত ন। এই দন্ত ধ্বনি উচ্চারণে আমরা অল্পপ্রাণ, মহাপ্রাণ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, অঘোষ ঘোষ বিষয়টি একটু মাথায় রাখব। সর্বশেষ ওষ্ঠ ধ্বনি। প, ফ, ব, ভ, ম। দেখো প এটি ঠোঁট ছাড়া, ঠোঁটের স্পর্শ ছাড়া কখনোই কেউ উচ্চারণ করতে পারবে না। প দেখো উপরের এবং নিচের দুইটি ঠোঁট একত্রিত হচ্ছে প। দ্বিতীয়টি হচ্ছে ফ, ব, ভ, ম। এই 5টি বর্ণ আমরা ওষ্ঠ বর্ণ হিসেবে চিহ্নিত করেছে। ভাষাতাত্ত্বিক, ভাষাবিজ্ঞানীগণ উচ্চারণের স্থান অনুযায়ী এই বর্গকে 5টি ভাগে ভাগ করেছে। এগুলোর নাম হচ্ছে কণ্ঠধ্বনি, তালব্যধ্বনি, মূর্ধাধ্বনি, দন্তধ্বনি, ওষ্ঠধ্বনি। তোমরা পরীক্ষার দেখবে এমসিকিউ প্রশ্ন আসে, কোনগুলো কণ্ঠধ্বনি, কোনগুলো তালব্যধ্বনি। তোমরা মুখস্থ না করে প্র্যাকটিস করবে যে বর্ণগুলো কণ্ঠ দিয়ে উচ্চারিত হচ্ছে, তাল দিয়ে উচ্চারিত হচ্ছে, দন্ত দিয়ে উচ্চারিত হচ্ছে না ওষ্ঠ দিয়ে উচ্চারিত হচ্ছে। তাহলে তোমাদের আর কখনো কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। তাহলে ওষ্ঠ, প, ফ, ভ, ভ, ম। আমরা এই 25টি বর্ণকে স্পৃষ্ট ধ্বনি হিসেবে আখ্যায়িত করি। স্পৃষ্ট ধ্বনি কি? যে ধ্বনি উচ্চারণ করার আগে একটু দম নিতে হয়। যেমন ক,
একটু থেমে ছেড়ে দিতে হয়, স্পর্শ করতে হয়, তাহলে স্পৃষ্ট ধ্বনি হচ্ছে 25টি। তো শিক্ষার্থী বন্ধুরা, আরও কিছু ধ্বনি রয়েছে। ব্যঞ্জন ধ্বনি মোট 25টি, 32টি। এর মধ্যে তালব্য স, দন্ত স, হ, মূর্ধন্য ষ, ল, এগুলো হচ্ছে ধ্বনি। তালব্য স, দন্ত স, মূর্ধন্য ষ এগুলোকে আবার শীষ ধ্বনি বলা হয়। এই ধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে শীষ দিয়ে উচ্চারিত করা হয়, এই জন্য এই ধ্বনিকে বলা হয় শীষ ধ্বনি। ঢয় শূন্য র, ডয় শূন্য র, এটি হচ্ছে তারণজাত ধ্বনি বা টুকাজাত ধ্বনি। তারণ ঢয় শূন্য র একটি তাড়নার সৃষ্টি হবে। ঠোঁট টোকা দিয়ে এই ধ্বনিগুলো উচ্চারণ করে বিদায় এটিকে টুকাজাত বা তারণজাত ধ্বনি বলা হয়। আরও কিছু বর্ণ রয়েছে, যেমন অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলো হচ্ছে পরাশ্রয়ী। এগুলো কোনো বর্ণ নয়, এটি ধ্বনি নয়, এটি অন্য বর্ণের ঘাড়ে বসে সে উচ্চারিত হয় বিদায় তাকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধ্বনিতত্ত্বের যে ক্লাসটি উপস্থাপন করেছি, তোমরা আশা করি কিছুটা হলেও উপকৃত হবে। ভাষাকে শুদ্ধ রূপে, সুন্দর রূপে বলতে গেলে এই ধ্বনি স্পষ্ট উচ্চারণের কোনো বিকল্প পথ নেই। তাহলে তোমরা সকলেই বাসায় বসে এই ধ্বনিগুলোকে উচ্চারণ করবে, তোমাদের কথা বলার শুদ্ধতা আসবে এবং বৈচিত্র্যময়তা আসবে, আবৃত্তি করতে পারবে, বাংলা ভাষাকে তোমরা সুন্দররূপে বলতে পারবে, লিখতে পারবে, পড়তে পারবে। ধ্বনি সম্পর্কে তোমাদের কোনো সমস্যা হবে না যদি তোমরা ধ্বনিকে সুন্দরভাবে চর্চা করো। এটি চর্চার কোনো বিকল্প নেই। তোমরা অনেক সুন্দর পারো আমি জানি, এবং আরও ভালো পারবে। এই অল্পপ্রাণ, মহাপ্রাণ, অঘোষ, ঘোষ এই ধ্বনিগুলো কেমনে অল্পপ্রাণ হলো, কেমন করে মহাপ্রাণ হলো, কেমনে অঘোষ ধ্বনি হলো, কেমন করে ঘোষ ধ্বনি হলো, সেই বিষয়টা তোমরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে বুঝতে পেরেছ। তো আমার অল্প সময়ের ক্লাসের শেষ পর্যায়ে, একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। বৈশ্বিক এই অপ্রত্যাশিত করোনা প্রভাবে আমরা প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছি। এই বিশ্ব থমকে গেছে। আমাদের প্রাণের বিদ্যাপীঠ তোমাদের পদভারে কলকাকলি মুখর হয়েছিল। আমরা বিশ্বাস করি পরম স্রষ্টার কাছে আমি কায়বাক মনো চিত্তে খুব সুদৃঢ় বিশ্বাস করি আমরা আবার পুনরায় এই বিদ্যালয়কে কলকাকলি মুখর করব এবং বিদ্যালয়ের পরিবেশটা আবার ফিরে আসবে। আমরা অবশ্যই ক্লাসে আবার ফিরে আসব, তোমাদের সাথে থাকব। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার লাইভে যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ যে এতক্ষণ কষ্ট করে আমার এই কথাগুলো শোনার জন্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। এবং সর্বশেষ আমি আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ত্রিশাল উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই পাঠ সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ, সকলেই সুখে থাকেন।